1947 সাল ভারতের আকাশে স্বাধীনতার সূর্যোদয়। স্বাধীন ভারতবর্ষকে বরণ করে নেওয়ার জন্য উৎসাহ উদ্দীপনায় দিল্লিতে আয়োজিত হচ্ছিল এক রাজকীয় অনুষ্ঠান। মঞ্চের সামনে উপবিষ্ট ছিলেন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ প্রমুখ সহ ভারতের তৎকালীন বহু গুণীজন, বহু জাতীয় ব্যক্তিত্ব। মঞ্চের পাশেই উঠছিল ভারতের জাতীয় পতাকা, আর মঞ্চে দাঁড়িয়েছিলেন 23 বছর বয়সী এক লাজুক যুবক, যিনি আয়োজকদের কাছ থেকে অনেক চেষ্টা করে মাত্র একটি গান গাওয়ার অনুমতি পেয়েছেন। গান গাওয়ার আগে স্বভাবসুলভ ভঙ্গিতে তিনি প্রতিবারই যা করে থাকেন, এখানেও তিনি তাই করলেন। চোখ বন্ধ করে তিনি গানটিকে একবার ভাবলেন, আর ভাবলেন এ এক অমূল্য সুযোগ এবং একেবারেই অপ্রত্যাশিত সুযোগ, এখানে তাকে সফল হতেই হবে। এরপর তিনি প্রাণ ভরে গাইলেন সেই বিখ্যাত গান লেহেরায়ো তিরঙ্গা। অপূর্ব এক কণ্ঠের জাদুতে জনসমুদ্র শান্ত, স্তব্ধ, মুগ্ধ। সকলেই যেন হৃদয়ের মন্দিরে ভারতের স্বাধীনতাকে সেই গানটির সাথে সাথে সংবর্ধিত করছিলেন। আয়োজকরা যুবকটিকে একটি মাত্র গান গাওয়ার অনুরোধ করেছিলেন, কিন্তু জনতার অনুরোধে যুবকটি সেদিন আরও কয়েকটি গান গাইলেন। গানের শেষে তিনি যখন মঞ্চ থেকে নেমে আসলেন, তখন জনসমুদ্র যেন দেশপ্রেম আর দেশাত্মবোধের আবেগে ভেসে গেল। স্বয়ং প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু তিনি এগিয়ে আসলেন। প্রবল আবেগে আপ্লুত হয়ে তিনি যুবকটিকে জড়িয়ে ধরলেন। সেদিন এই আলিঙ্গন ছিল যুবকটির কাছে জীবনের অন্যতম সেরা প্রাপ্তি। শুরু হয়েছিল সেদিন থেকেই ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রীর সঙ্গে তার ব্যক্তিগত বন্ধুত্ব, সৌহার্দ্য। এর পরের বছর 1948 সালে মহাত্মা গান্ধীর স্মরণ অনুষ্ঠানে পণ্ডিত জওহরলাল নেহেরু সেই যুবকটিকেই গান গাইবার জন্য আমন্ত্রণ জানালেন। যুবকটি গান গাইলেন, শোনো শোনো এ দুনিয়া বালো, বাপুজি কি অমর কাহানি। আর সেই গান ইতিহাস সৃষ্টি করল। তা কে এই যুবক? নিজের পরিচয় সম্পর্কে নিজেই উদাসীন, আত্মপ্রচার বিমুখ এই যুবকটি নিজের গানের বিষয় নিয়ে নিজেই বলেছিলেন, আমি গাই না, আল্লাহ আমাকে দিয়ে গাইয়ে নেন। এই স্বভাব ফকির, হাসিমুখ, সবসময় লাজুক এই যুবকটির নাম মোহাম্মদ রফি, যার কণ্ঠ সমগ্র ভারতবাসীর কাছে এক আশ্চর্য, অসামান্য অনুভূতিরই আরেক নাম। পাঞ্জাবের প্রত্যন্ত অঞ্চলে একটি ছোট্ট গ্রামটির নাম কোটলা সুলতান সিং। সেই গ্রামেই মোহাম্মদ দিন নামে একজন ভদ্রলোকের ছোট্ট একটা সেলুন ছিল। সেলুনটি ছিল ছোট, কিন্তু সেখানে নানান পেশার, নানান ধরনের লোকজন আসত। সেসব বিচিত্র মানুষজনকে অবাক হয়ে দেখত দোকানেরই একটি ছোট্ট ছেলে, যে কিনা ওই দোকানেরই মালিক মোহাম্মদ দিন তার ছোট ভাই। কতই বা বয়স, মাত্র তখন 7 বছর বয়স। একদিন কি হলো, সেই দোকানের সামনে চমৎকার গান গাইছিলেন এক ফকির। দোকানে সবাই ব্যস্ত থাকলেও সেই ছোট্ট ছেলেটি কিন্তু তন্ময় হয়ে, বিভোর হয়ে ফকিরের গান শুনছিল। কিছুক্ষণ পর ফকির তার গান করতে করতে নিজের পথ ধরলেন, আর সবার অলক্ষ্যে সে ছোট্ট ছেলেটি মন্ত্রমুগ্ধের মতো ফকিরের পিছন পিছন এগিয়ে চলল। অনেকটা রাস্তা যাবার পর ফকির হঠাৎ পিছন ফিরে তাকিয়ে দেখলেন যে তার পিছনে একটি ছোট্ট ছেলে দাঁড়িয়ে আছে। ফকির জিজ্ঞাসা করলেন, কোথায় যাবি বেটা? ছোট্ট ছেলেটি হাসি মুখ করে বলল, আমি তো আপনার গান শুনতে শুনতেই চলে এলাম। ফকির একদৃষ্টে ছেলেটির দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, বুঝতে পারছি তোকে ফকিরানা পেয়েছে বেটা, ফিরে যা, অনেক দূর চলে এসেছিস, তোর ভেতরে সঙ্গীত আছে, তুই একদিন গান গেয়ে অনেক নাম করবি, দুনিয়া জন্নতের হৃদয় জয় করবি। ফকিরের সেই ভবিষ্যৎবাণী ভীষণভাবে সত্যি হয়েছিল। সেদিনের সেই ছোট্ট আত্মভোলা ছেলেটি পরবর্তীকালে হয়ে উঠেছিলেন সমগ্র ভারতের এক অসামান্য,
অতুলনীয় গায়ক, যাকে বিশিষ্ট সঙ্গীত পরিচালক কবি নৌশাদ আলী আখ্যা দিয়েছিলেন আধুনিক ভারতবর্ষের তানসেন। তিনিই হলেন আমাদের মোহাম্মদ রফি। আমার মনে পড়ছে বিশিষ্ট সঙ্গীত পরিচালক এবং কবি রবীন্দ্র জৈন তিনি মোহাম্মদ রফি সম্পর্কে একবার বলেছিলেন, প্রদীপের আলোর নিজের কোনো ঘর থাকে না, প্রদীপের আলোর শিখা যে ঘরেই থাকবে সেই ঘরটি আলোকিত হয়ে উঠবে। মোহাম্মদ রফি এমনই এক প্রতিভা, আপনি যে ঘরে বসে তার গান শুনবেন সেই ঘরটি আলোকিত হয়ে উঠবে। মোহাম্মদ রফির গায়ক হয়ে ওঠার পথটি কখনো মসৃণ ছিল না। তার পথে সবচাইতে বড় বাধা ছিলেন, আপনারা শুনলে অবাক হবেন যে বড় বাধা ছিলেন তার বাবা হাজি আলী মোহাম্মদ। যেহেতু ইসলামে গান বাজনা ছিল নিষিদ্ধ, সেহেতু কঠোরভাবে বাবা ছিলেন মোহাম্মদ রফির সঙ্গীত চর্চার সম্পূর্ণ বিরোধী। কিন্তু রফি সাহেবের দাদার বন্ধু আব্দুল হামিদ, এই দুজন ছিলেন মোহাম্মদ রফির গানের পরম ভক্ত। তারা মনে করতেন যে স্বয়ং আল্লাহই ভাইকে সঙ্গীত দিয়েছেন, সুর দিয়েছেন। এই পৃথিবীতে ভাইয়ের একটাই কাজ, গান গাওয়া, আর অন্য কোনো কাজের জন্য তার এই পৃথিবীতে জন্ম নয়। কিন্তু বাবা হাজি আলী মোহাম্মদ তিনি ছিলেন প্রচণ্ড গোড়া, তার ছিল এক গো, তার পরিবারে কিছুতেই কোনো গান বাজনা চলবে না। 1935 সালে বাবা জীবিকার সন্ধানে হাজি আলী মোহাম্মদ বাবা তিনি চলে গেলেন লাহোরে। 2-1 বছর পরে মোহাম্মদ রফিও সেই লাহোরে তিনি পৌঁছালেন। বাবাকে আড়াল আবডাল করে সেখানে চলল তার সঙ্গীত সাধনা। ওস্তাদ উসমান খান, ওস্তাদ আব্দুল ওয়াহিদ খান এবং ওস্তাদ বড়ে গুলাম আলী, এদের কাছেই চলল তার গানের তালিম। এসব কাজের মধ্যে দিয়েই, গান বাজনার মাঝে মাঝেই লাহোর রেডিওতে তিনি গান গাওয়ার সুযোগও পেলেন। টুকটাক তিনি কয়েকটি গান গেয়ে স্থানীয় মহলে একটু নামডাকও তিনি করেছেন গায়ক হিসাবে। ঠিক সেই সময় লাহোরের বুকে ঘটল একটা অসাধারণ ঘটনা। লাহোর রেডিওর উদ্যোগে একটা জলসার আয়োজন করা হয়েছিল। সেখানে স্বয়ং গান গাওয়ার জন্য আমন্ত্রিত ছিলেন সেকালের সর্বশ্রেষ্ঠ নায়ক গায়ক কুন্দনলাল সাইগল ওরফে KL সাইগল। আর এই KL সাইগল তিনি ছিলেন মোহাম্মদ রফির জীবনের স্বপ্নের নায়ক, স্বপ্নের গায়ক, স্বপ্নের সওদাগর। ছুটে গেলেন সেই জলসায়। KL সাইগলের গান শুনতে সঙ্গে ছিলেন দাদা মোহাম্মদ দিন। অনুষ্ঠানে আচমকা একটা বিপত্তি নেমে আসলো। তখনও কিন্তু KL সাইগল মঞ্চে এসে উপস্থিত হননি, কিন্তু হঠাৎই মঞ্চের সব লাউড স্পিকারগুলো শব্দহীন হয়ে পড়ল, বিকল হয়ে পড়ল। লাউড স্পিকার থেকে কোনো আওয়াজ তখন বেরোচ্ছে না। কিছুক্ষণের মধ্যেই জনতা ক্ষিপ্ত হয়ে উঠল। আয়োজকদের তখন অবস্থা একেবারে ভীষণ খারাপ। KL সাইগলের যে ভক্তরা উপস্থিত সেখানে, তাদের কি করে সামলানো যায় তার জন্যে আয়োজকদের তখন সম্পূর্ণ একটা দিশেহারা অবস্থা। কি করবেন তারা? ঠিক সেই সময় মোহাম্মদ রফির দাদা মোহাম্মদ দিন তিনি আয়োজকদের একটা প্রস্তাব দিলেন। তিনি বললেন যে আমার ভাই মোহাম্মদ রফি সে ভালো গান গাইতে পারে, তাকে একটা এখানে গান গাওয়ার সুযোগ আপনারা করে দিন। আমি নিশ্চিত সে গান গাইলে জনতা কিছুটা শান্ত হবেই হবে। বলা বাহুল্য আয়োজকদের কাছে আর কোনো অপশান ছিল না, তাদের কাছে কোনো বিকল্প ছিল না। সুতরাং শুরু হলো মঞ্চে তাদের সম্মতিতে মোহাম্মদ রফির গান। জীবনে সেই প্রথম জনতার সামনে মোহাম্মদ রফি গান গাওয়ার সুযোগ পেয়েছেন। লাউড স্পিকার ছাড়াই গভীর দরদ দিয়ে তিনি গাইলেন একটার পর একটা গান। আর সেই গানের পরতে পরতে ধীরে ধীরে শান্ত হয়ে আসলো উন্মত্ত উচ্ছৃঙ্খল সেই জনতা। সত্যি সে এক অবিশ্বাস্য ঘটনা। ইতিমধ্যে KL সাইগল তিনি মঞ্চের সামনে উপস্থিত হয়েছেন। তিনিও তন্ময় হয়ে বিভোর হয়ে রফির গান শুনছেন। ছেলেটির কণ্ঠে এত সুর, এত দরদ, কি চমৎকার গাইছে ছেলেটি। গান শেষ হলে তিনি মোহাম্মদ রফিকে ডেকে পাঠালেন। সাইগল সাহেব রফির পিঠে হাত রেখে বললেন, সাব্বাস,
রফির পিঠ চাপড়ালেন। তারপরে মাথায় হাত রেখে বললেন, বেটা বহুতই আচ্ছা গা লেতে হো। তারপর মাথায় হাত রেখে আশীর্বাদ দিয়ে বললেন, এ বিষয়ে কোনোই সন্দেহ নেই, একদিন তোমার কণ্ঠের মাধুর্য বহুদূরে ছড়িয়ে পড়বে। দুনিয়া মে একদিন তুম বহুতই নাম কামাওগে। এই ঘটনার বেশ কয়েক মাস পরে মোহাম্মদ রফি সরাসরি বাবা হাজি আলী মোহাম্মদের সামনে উপস্থিত হলেন, তার অনুমতি চাইলেন বম্বেতে, অধুনা মুম্বাইতে যাওয়ার জন্যে। তিনি সেখানে যেতে চান কারণ তিনি জীবনের লক্ষ্য তিনি স্থির করে ফেলেছেন। বম্বেতে গিয়ে তিনি হিন্দি ছবির গায়ক হবেন। ছেলেবেলার সেই ফকিরের মতো তিনি সারা জীবন গান গাইবেন। সব কথা শুনে বাবা ভীষণ ক্ষিপ্ত হয়ে উঠলেন। পরিষ্কারভাবে তিনি আবারও জানিয়ে দিলেন যে তার পরিবারে এসব গান বাজনা একদমই চলবে না। এবার কিন্তু দাদা দিন মোহাম্মদ তিনি রফির সমর্থনে এগিয়ে আসলেন। অবশেষে ছেলেদের চাপের কাছে নতি স্বীকার করলেন বাবা হাজি আলী মোহাম্মদ। অনুমতি দেওয়ার আগে তিনি অবশ্য তার সেই ঐতিহাসিক উক্তিটি করলেন। তিনি বললেন, যদি দাঁড়াতে না পারো তবে আর ফিরে এসো না। আমি ধরেই নেব মোহাম্মদ রফি নামের কোনো পুত্র আমার ছিল না। অবশেষে আরব সাগরের পাড়ে বোম্বে শহরে পা রাখলেন মোহাম্মদ রফি। সময়টা ছিল 1944 সাল। বোম্বের বুকে একটার পর একটা দিন কিন্তু কাটলো চরম হতাশায়। পার হলো একটার পর একটা নিষ্ফলা রাত। কোথাও কোনো আশার আলো দেখলেন না মোহাম্মদ রফি। আচমকা তার সাথে সে সময় পরিচয় হলো হিন্দি ছবির তৎকালীন বিখ্যাত সুরকার শ্যাম সুন্দরের সঙ্গে। তারই সহযোগিতায়, তারই সাহায্যে গুলবালোচ নামে একটা পাঞ্জাবি ছবিতে তিনি প্রথম গান গাইলেন। যদিও গানটি একক সঙ্গীত ছিল না, কোরাসে তিনি গানটি গেয়েছিলেন। কিন্তু এরপর তার কেরিয়ারে লম্বা এক মরুভূমি, চারিদিকে ধূসর হতাশার দীর্ঘ প্রান্তর। বৃষ্টির মতো কোথাও কোনো ছিটে পোটা আশাও নেই, ভরসাও নেই। কিন্তু তিনি বম্বের মাটি কামড়ে পড়ে রইলেন। দু একটি হিন্দি ছবিতে গান গাইলেন বটে, কিন্তু কোথাও তার কোনো গান হিট করল না। শুধু সামান্য একজন গায়ক হিসাবে তার একটা পরিচয় স্থানীয় মহলে হলো, এইটুকুই তার প্রাপ্তি। এই সময় তার সঙ্গে পরিচয় হলো হিন্দি ছবির জগতে অসাধারণ সুরকার বিখ্যাত কবি নৌশাদ আলীর সঙ্গে। নৌশাদ আলী তার গাও কি গড়ি, এই যে হিন্দি ছবি, এই ছবিতে তিনি মোহাম্মদ রফিকে দিয়ে একটি গান গাওয়ালেন। কিন্তু তারপর থেকেই একটা অদ্ভুত ঘটনা ঘটতে থাকলো। কাজের সন্ধানে মোহাম্মদ রফি দিনের পর দিন নৌশাদ আলীর কাছে আসছেন, আর নৌশাদ আলী তাকে ফিরিয়ে দিচ্ছেন। নৌশাদ আলী তার বিভিন্ন ছবিতে গানের সুর দিচ্ছেন, বড় বড় নামকরা গায়কদের সাথে নতুন নতুন গায়কদের তিনি সুযোগ দিচ্ছেন, তিনি তাদের ডেকে নিচ্ছেন, কিন্তু কখনো তিনি মোহাম্মদ রফিকে কাজের জন্য ডাকছেন না। একদিন স্টুডিওতে মোহাম্মদ রফি নৌশাদ আলীকে বললেন, দয়া করে যদি আপনি আমাকে আরও একটি সুযোগ দেন তাহলে আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকব। নৌশাদ আলী বললেন, রফি সাহেব, আপনার আবেদন এবং অনুরোধ সম্পর্কে আমি যথেষ্ট সচেতন। যদি আপনাকে ব্যবহারের মতন কোনো কাজ পাই তখন আপনার কাছে আমি নিজেই চলে যাব, আপনাকে ডেকে আনব। এরপরেই এসে গেল 1952 সাল। সেই বছরটা ছিল মোহাম্মদ রফি এবং নৌশাদ আলীর জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে স্মরণীয় একটি বছর। ভারতীয় রাগ সঙ্গীতকে আশ্রয় করে সে বছর প্রথম নির্মিত হয়েছে একটা চমৎকার অভূতপূর্ব সঙ্গীত প্রধান ছবি। ছবিটির নাম ছিল বৈজু বাওড়া। আসলে মোহাম্মদ রফিকে নৌশাদ আলী বারবার ফিরিয়ে দিচ্ছিলেন একটাই কারণে, সেটা ছিল এই যে তিনি জানতেন যে মোহাম্মদ রফির ধ্রুপদী সঙ্গীতের তালিম ছিল, তার কণ্ঠ ছিল অসাধারণ রাগাশ্রয়ী কণ্ঠ। রাগ সঙ্গীতে তার মতো পারদর্শী বম্বেতে আর কেউ তখন ছিল না। আর সে কারণেই তিনি অপেক্ষা করছিলেন এমন একটি ছবির জন্য যে ছবিতে রাগ প্রধান সঙ্গীত থাকবে, ধ্রুপদী সঙ্গীত থাকবে। অবশেষে প্রযোজক পরিচালক বিজয় ভট্ট
তিনি নিয়ে আসলেন ছবি বৈজু বাওড়া, যে ছবির সঙ্গীত, যে ছবির কাহিনীর ভরকেন্দ্রই হলো রাগ সঙ্গীত। নৌশাদ আলী এবার প্রয়োগ করলেন মোহাম্মদ রফির দরদি রাগাশ্রায়ী কণ্ঠকে। ছবি একদিকে যেমন সুপার হিট হলো, তেমনি অন্যদিকে ভারতীয় সঙ্গীতের জগতে এই ছবি সৃষ্টি করল নতুন এক মাইল ফলক, যেখানে ভারতীয় ধ্রুপদী সঙ্গীত, ভারতীয় লোকসঙ্গীত, ভারতীয় ভক্তিরসের সঙ্গীত, এই সব কিছু মিলেমিশে তৈরি করেছে এক অসাধারণ অসামান্য সঙ্গীতের অপূর্ব জগৎ, যে জগতের কাণ্ডারি স্বয়ং মোহাম্মদ রফি। এরপর ইতিহাস। মোহাম্মদ রফিকে আর কখনো পিছন ফিরে তাকাতে হয়নি। অচিরেই তিনি হয়ে উঠলেন ভারতবর্ষের সর্বকালের অন্যতম সর্বশ্রেষ্ঠ একজন গায়ক, যার কণ্ঠে প্রেম, বিরহ, যৌবন, বার্ধক্য, ভক্তিরস, লোকসঙ্গীত, ভজন, কাওয়ালি, রক অ্যান্ড রোল সব কিছু তার অসামান্য গায়কিতে হয়ে উঠল হৃদয়গ্রাহী, চিরনতুন, যেন চিরভাস্বর। তার দরিদ্র ঘরের সন্তান মোহাম্মদ রফি, সেখান থেকে তিনি ভারতবর্ষের কোটি কোটি মানুষের হৃদয়ের কণ্ঠ হয়ে উঠলেন। কিভাবে সেটা সম্ভব হলো, এ গল্প এত অল্প সময়ে বলা প্রায় অসম্ভব। সুতরাং আজ এখানেই আমাকে থামতে হচ্ছে। সময় ও সুযোগ পেলে এইরকমই কোনো নতুন কোনো ভিডিওতে মোহাম্মদ রফির জীবনের অসাধারণ, অচেনা, অজানা গল্পগুলো নিয়ে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের কাছে হাজির হবই হব। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, নমস্কার।